আজ ১লা ফেব্রুয়ারির রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই শিরোনাম। বোমা বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত তৃণমূল নেতার গাড়ি এবং বাড়ির একাংশ। যতই উপহাস করুন, এবার বাংলা দখল হচ্ছেই, মমতার চিন্তা বাড়িয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ। ডিজি বদল অনিবার্য ছিল, কেন কলকাতার সিপিও বদলালেন মমতা? লালবাজারে ভার কেন বাঙালি অফিসার সুপ্রতিমকেই? হুমায়ুনের পাশে ভাইজান ওয়েসি, বঙ্গে জেইউপির সঙ্গে নির্বাচনী জোট ঘোষণা মিমের। বাংলা চাই, শিলিগুড়ির সবাই শাহ বললেন। 21 রাজ্যের সরকার গড়েও খুশি নন মোদি। দুর্নীতিকে সমর্থন না করলে এই 23 জনকে টিকিট দেবেন না, মমতাকে চ্যালেঞ্জ শাহর, পাল্টা জবাব অভিষেকের। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কমিশনকে করা চিঠি মুখ্যমন্ত্রীর। বেলডাঙ্গার ঘটনার জের, এসপি বদল মুর্শিদাবাদে, কলকাতা ও রাজ্য পুলিশের উচ্চস্তরে আরও বেশ কিছু রদবদল করল নবান্ন। আনন্দপুর অগ্নিকাণ্ডের রহস্য ঘনীভূত, পুড়ে যাওয়া গুদাম থেকে উদ্ধার 27টি দেহাংশ। শপথ নিলেন সুনেত্রা, মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রীকে অভিনন্দন মোদির। টি-20 বিশ্বকাপ 2026, অজি দলে বড় ধাক্কা, বাদ পড়লেন প্যাট কামিন্স। বর্তমান নিউজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে বিকট শব্দে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত হল একটি 4 চাকা গাড়িসহ বাড়ির একাংশ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুলপির গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, এদিন গাজীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা ছামনাবুনির বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়ি রাখার গ্যারেজে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অন্যদিকে বিস্ফোরণের ঘটনায় কুতুবুদ্দিন বলেন, অতীতেও তার বাড়িতে বোমা মারার ঘটনা ঘটেছিল, কিন্তু সেই সময় তিনি অবশ্য থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। তারপর ফের একই রকমের ঘটনা ঘটল। তার অভিযোগ, মূলত রাজনীতি করার কারণেই তাকে লক্ষ্য করে এই রকম ঘটনা ঘটানো হচ্ছে। তিনি শুধুমাত্র বিজেপির নেতা নন, বর্তমানে রাজনৈতিক বিশেষজ্ঞরাও স্বীকার করে নেন যে তিনি ভারতবর্ষের রাজনৈতিক চাণক্য। একের পর এক রাজ্যে পদ্মফুল ফোটাতে তার মস্তিষ্কের ওপর নির্ভর করেই বাজিমাত করেছে বিজেপি। তবে 2021 সালে কিছুটা হলেও তিনি প্রেস্টিজের মুখে পড়ে গিয়েছিলেন, যাকে হাতিয়ার করে তৃণমূল মাঝে মধ্যেই বলেছে। অমিত শাহ অন্যান্য রাজ্য দখল করার চেষ্টায় সফল হলেও বাংলা দখল করতে পারবেন না। 2021-এও তিনি 200 পার বলে স্লোগান দিয়েছিলেন, কিন্তু 77 এই আটকে গিয়েছে বিজেপি। তবে এবারেও যদি তৃণমূল ভেবে নেয় যে এই সমস্ত কথা বলে অমিত শাহের যে টার্গেট তাকে তারা বানচাল করবেন, তাহলে এই রাজ্যের শাসক দল যে মূর্খের স্বর্গে বাস করছে এবং এবার যে কোনোভাবেই তার টার্গেট মিস হবে না, তা আজ ব্যারাকপুরের সভা থেকে আত্মবিশ্বাসের সুরে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনেই 2026-এর নির্বাচন, আর এবারের লড়াইয়ে বিজেপি খুব ভালো মতোই জানে যে এবার যদি পশ্চিমবঙ্গ দখল করা না যায়, তাহলে ভবিষ্যতে আর কোনোদিন সেই সম্ভাবনা তৈরি হবে না। তাই তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে এবার তারা শেষ লড়াইটা দিচ্ছে। তবে তৃণমূল অবশ্য দাবি করছে যে এর আগেও অমিত শাহের মস্তিষ্কের ওপর ভর করে বিজেপি বাংলা দখল করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত 200 পার হওয়ার স্লোগানও দিয়েও তারা 77 এই আটকে গিয়েছে। তাই এবারও তেমন কিছু হবে না। আর এই নিয়ে মাঝে মধ্যেই অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ করতেও দেখা গিয়েছে তৃণমূল নেতাদের, কিন্তু তৃণমূলের সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে আজ ব্যারাকপুর থেকে পাল্টা বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 1.5 বছরের মধ্যে কলকাতার সিপি বদল হলো দুবার। আরজিকর আন্দোলন পর্বে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব দেওয়া হয়েছিল মনোজ ভার্মাকে। মনোজ ভার্মা, সুপ্রতিম সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে কলকাতার পুলিশ কমিশনার হবেন তা এক প্রকার নিশ্চিতই ছিল, কিন্তু এত দ্রুত হবেন তা ঠিক ছিল না। আরজিকর আন্দোলনের পর্বে বিনীত গোয়েলকে কলকাতার সিপির পদ থেকে সরাতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীতের জায়গায় জোরালোভাবে শোনা গিয়েছিল সুপ্রতিম সরকারের নাম, কিন্তু শেষ পর্যন্ত কমিশনার পদে আনা হয়েছিল মনোজ ভার্মাকে। শুক্রবার নবান্ন পুলিশের যে রদবদল করেছে তাতে কলকাতার পুলিশ কমিশনার বদল প্রত্যাশিত ছিল না, ঠিক যেমন প্রত্যাশিত এবং অনিবার্য ছিল নতুন ভারপ্রাপ্ত ডিজির নাম। বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের চাকরি জীবন শেষ হচ্ছে শনিবার। তার আগে তার পদে নতুন কাউকে
নিয়োগ করতেই হতো নবান্নকে। সেই নিয়মেই এসেছে পীযূষ পাণ্ডের নাম। কিন্তু কলকাতার পুলিশ কমিশনার পদের বদল খানিকটা অপ্রত্যাশিত ছিল বই কি। কানাঘুষো শোনায় যাচ্ছিল, কথাবার্তাও চলছিল। এবার সেই গুঞ্জনে শিলমোহর পড়ল। শনিবার রেজিনগরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ঘোষণা করে দিল আসাদুদ্দিন ওয়েসির মিম। দলের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সে কথা স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি পরিবর্তনের ডাক দিয়েছেন। কটাক্ষ করে তার মন্তব্য, আরএসএস এর দুটি ফুল বিজেপি আর তৃণমূল। জোট পাকা হলেও আসন বন্টন নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে আলোচনা হয়নি বলেই খবর। তা এখনো বেশ কিছুটা সময়ের অপেক্ষা। সেই সঙ্গে এই প্রশ্ন উঠছে, সেলিম সাক্ষাৎ কি তাহলে জোটের দিকে এগোয়নি, নাকি এই সাক্ষাৎ নিয়ে অধীরের সমালোচনা সেলিম ডালিম হালিম যে খুশি জোট করুকই সত্যি হয়ে দাঁড়াবে, তা অবশ্যই নজরে রাখার বিষয়। শনিবার রেজিনগরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ঘোষণা করেই দিল আসাদুদ্দিন ওয়েসির মিম। দলের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সে কথা স্পষ্ট করে দিয়েছেন। 2025 সালের ডিসেম্বরে নিজের নতুন রাজনৈতিক দল খোলার পর প্রথমে হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন 26-এর ভোটে 100-র কাছাকাছি আসনে লড়াই করবে তার দল। পরে ধীরে ধীরে সেই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আরও হুঙ্কার দিয়ে হুমায়ুন 200-র কাছাকাছি আসনে লড়াইয়ের ঘোষণা করেছিলেন। আসাদুদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোটের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই মতো ফেব্রুয়ারি ওয়েসির সঙ্গে সাক্ষাৎ করতে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই শনিবারের সভায় মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি জোটে শিলমোহর দিয়ে দিলেন। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন সোলাঙ্কির অভিযোগ, বিজেপিকে এ রাজ্যে নিয়ে এসেছেন মমতাই। আমাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকে করতে হবে। সংখ্যালঘুরা ভেবে নিয়েছে এবার ভোট দেব হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি ও মিমকে। ওয়াক অফ আইন থেকে এসআইআর নিয়ে মমতা বিরোধিতায় সোলাঙ্কি বলেন, মমতা যেটা বলেন তিনি তার উল্টোটা করেন। তিনি বলেছিলেন এ রাজ্যে ওয়াক অফ ও এসআইআর চালু হতে দেব না, তা সত্ত্বেও চালু হলো। বিজেপিকে আটকাতে 2021 সালে আমরা মমতাকে ভোট দিয়েছিলাম। দিদিকে বলি, আরএসএস এর দুটি ফুল বিজেপি আর তৃণমূল। এবার রাজ্যের পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশে অধিকাংশ রাজ্য আপাতত পদ্মবনে ভরা। দিকে দিকে উড়েছে গেরুয়া নিশান। দেশের 21 রাজ্য এখন বিজেপি শাসিত। এত সাফল্য সত্ত্বেও তৃপ্ত নয় কেন্দ্রের ক্ষমতাসীন দল। তাদের পাখির চোখ বাংলা। এ রাজ্যের দখল নিতে না পারলে অভিপ্রেত সন্তুষ্টি অধরাই থেকে যাবে মোদি শাহের। শনিবার শিলিগুড়ির জনসভা থেকে সে কথা একেবারে স্পষ্ট করে দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় 21টি রাজ্যে আমাদের সরকার আছে, তা সত্ত্বেও খুশি নন মোদি। বাংলায় সরকার গড়তে পারলে সোনালী সাফল্য আসবে। 26-এ অবশ্য বঙ্গ দখল নিয়ে আত্মবিশ্বাসী শাহ বললেন, মমতা সরকারের বিদায় হবেই, আজ নয়। দীর্ঘদিন ধরে বিজেপির চোখে সোনার বাংলার ক্ষমতা পাওয়ার স্বপ্ন, কিন্তু দুর্বল সংগঠন, বাঙালিয়ানা থেকে দূরত্বের মতো বহু ইস্যুর কারণে তাদের সেই স্বপ্ন অধরা হয়ে গিয়েছে। 21-এর বিধানসভা ভোটের প্রচারে এসে অমিত শাহের বারবার স্লোগান তুলেছিলেন, আপ কি বার 200 পার। এবার 77-এ আটকে গিয়েছিল 200 পেরোনোর স্বপ্ন। চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি যদি দুর্নীতিকে সমর্থন না করেন তাহলে এই 23 জনকে টিকিট দেবেন না, তাহলেই বোঝা যাবে যে আপনি দুর্নীতিকে সমর্থন করেন না। এদিন শিলিগুড়ির সভা থেকে ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহ। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আগাগোড়া নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে একটাও নেই। মমতা দিদি বলেন দুর্নীতি নেই। মমতা দিদি, আপনি দুর্নীতিকে প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ক্যাশ ফর কোয়ারি দুর্নীতি আপনার শাসনে হয়েছে। এসএসসি দুর্নীতি আপনার শাসনে হয়েছে। পুর নিগম দুর্নীতি, গরু পাচার, রেশন দুর্নীতি আপনার শাসনকালে হয়েছে। 100 দিনের কাজে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি আপনার সময় হয়েছে। 10 লক্ষ কোটি টাকার দুর্নীতি আপনার সরকার করেছে, আর আপনি বলছেন দুর্নীতি নেই। সুর আরও চড়িয়ে তিনি বলেন, আপনার কত সঙ্গী দুর্নীতির অভিযোগে জেলে গেছেন। অনুব্রত মণ্ডল জেলে গেছেন, জীবন কৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, অজিত মাইতি, চন্দ্রনাথ সিনহা, পরেশ পাল, কুন্তল ঘোষ, আরাবুল ইসলাম, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, রজত মজুমদার, সোহরাব আলী, এরা কারা? আপনারই মন্ত্রী, সাংসদ, বিধায়কেরা। আজ উত্তরবঙ্গ থেকে মমতা দিদিকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, আপনি যদি দুর্নীতিকে সমর্থন না করেন তাহলে এই 23 জনকে টিকিট দেবেন না, তাহলেই বোঝা যাবে যে আপনি দুর্নীতিকে সমর্থন করেন না। কিন্তু উনি দেবেন কেন? টিকিট দেবেন। এদের টিকিট না দিলে এরা ভাইপোর নাম বলে দেবে, তাই দেবেন। কিন্তু আপনারা চিন্তা করবেন না, পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত শাসন পাবে। তার বক্তব্যের পাল্টা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেহেতু সামনে নির্বাচন রয়েছে তাই প্রতি মাসে একবার করে আসছেন উনি। নির্বাচনের পর এদের টিকিট খুঁজে পাওয়া যায় না। কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন? গত 10 থেকে 12 বছরের প্রতিটি জয়নিংয়ে এখানে বিরোধী দলনেতা, অসমে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রের নারায়ণ রানে,
কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছেন। আমি তার নাম করব না, কিন্তু ভুরি ভুরি উদাহরণ রয়েছে যারা এই কথাগুলো বলছেন তার লোক হাসানোর জন্য বলছেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পাঠানো এই চিঠিতে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যে এক নজিরবিহীন ও আইন বহির্ভূত পরিস্থিতি তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনী আইন ও বিধির বাইরে গিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর পরিচালনা করা হচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামো, মানবাধিকার ও সাংবিধানিক নীতির পরিপন্থী। তার অভিযোগ, প্রথমবারের মতো নির্বাচনী ইতিহাসে পশ্চিমবঙ্গে প্রায় ৮,১০০ মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, যাদের ভূমিকা বা ক্ষমতা নির্বাচনী আইন অনুযায়ী নির্ধারিত নয়। তিনি প্রশ্ন তুলেছেন, এই মাইক্রো অবজারভারদের কোনো আইনি ভিত্তি ছাড়াই এক ধরনের কোয়াসি জুডিশিয়াল কাজে যুক্ত করা হয়েছে। চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, ত্রিপুরা ক্যাডারের ৪ আইএএস আধিকারিককে অবজারভার হিসেবে পাঠানো হয়েছে, যারা নাকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেই কাজ করছেন এবং ইসিআই পোর্টালের নিয়ন্ত্রণ নিয়েছেন। এরা তথ্য বিকৃতির মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে প্রভাবিত করছেন বলেও মুখ্যমন্ত্রী চিঠিতে অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্বাচনী তালিকা সংশোধনের ক্ষেত্রে ইআরও ও এআরওদের উপরেই আইন অনুযায়ী সমস্ত দায়িত্ব ন্যস্ত, কিন্তু মাইক্রো অবজারভারদের মাধ্যমে সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, এই অবজারভাররা কি আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত নাকি শুধুই তদারকির জন্য? তার মতে ইআরও এআরওদের কার্যত অসহায় অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে এবং আইনসম্মত হস্তক্ষেপে তাদের ভূমিকা খর্ব করা হচ্ছে। মুর্শিদাবাদ ছাড়াও বিধাননগর পুলিশ কমিশনারেটে ডিসি পদেও বদল হয়েছে। যুবভারতীতে মেসিকাণ্ডের পর সাসপেন্ড করা হয়েছিল তৎকালীন ডিসি অনিশ সরকারকে। তার জায়গায় দায়িত্বে এলেন পুষ্পা, সানিরাজ এবং ধৃতিমান সরকার। আবার রাজ্য পুলিশের রদবদল। শুক্রবারের পর শনিবার কলকাতা সহ রাজ্য পুলিশের বিভিন্ন পদে কর্মরত ২৭ জনের বদলির নির্দেশ জারি করল নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য, মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার বদল। ঘটনাচক্রে বেলডাঙ্গার ঘটনার পর এই পুলিশ জেলার এসপি সানি রাজকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় এসপি হিসেবে দায়িত্ব পেলেন ধৃতিমান সরকার। অতীতে তিনি ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলা করা হাতে সামলেছেন। যদিও নবান্ন সূত্রে বিষয়টিকে রুটিন বদলি বলে জানানো হয়েছে। অন্যদিকে শনিবারই রাজ্য পুলিশের ডিজি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন পীযূষ পাণ্ডে। কলকাতায় সিপি হিসাবে কাজ শুরু করলেন সুপ্রতিম। মুর্শিদাবাদ ছাড়াও বিধাননগর পুলিশ কমিশনারেটে ডিসি পদেও বদল হয়েছে। যুবভারতীতে মেসিকাণ্ডের পর সাসপেন্ড করা হয়েছিল তৎকালীন ডিসি অনিশ সরকারকে। তার জায়গায় দায়িত্বে এলেন পুষ্পা। তিনি ছিলেন হাওড়া রেল পুলিশের এসপি পদে। এছাড়া শুক্রবার অমিত পি জাওয়াল্লিকে বর্তমান রেঞ্জের আইজি করা হয়েছিল। শনিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাকে বারাসাত রেঞ্জের আইজি করা হচ্ছে। বারাসাতের দায়িত্ব পাওয়া অলোক রাজরিয়াকে পাঠানো হচ্ছে বর্ধমানে। শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার বদল করা হয়েছিল মনোজ ভার্মার জায়গায় দায়িত্ব দেওয়া সুপ্রতিম সরকারকে। তার ২৪ ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশের একাধিক ডিসিকেও বদল করা হলো। ডিসি করা হয়েছে দীপক সরকারকে। ওই পদে থাকা প্রিয়ব্রত রায়কে নিয়ে যাওয়া হয়েছে বারাসাতের এসপি করে। ডিসি বিদিশা কলিতা দাশগুপ্তকে নিয়ে যাওয়া হলো বনগাঁর এসপি করে। তার জায়গায় আনা হয়েছে চারু শর্মাকে। করা হয়েছে জসপ্রীত সিংকে। বনগাঁর এসপি দীনেশ কুমারকে ডিসি করা হয়েছে। ডিসি করা হলো অমিত ভার্মাকে। এছাড়াও সুন্দরবন পুলিশ জেলার সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে বিশ্বচাঁদ ঠাকুরকে। বারাসাতের এসপি পদে থাকা প্রতীক্ষা ঝাড়খড়িয়াকে নিয়ে যাওয়া হয়েছে দার্জিলিংয়ের এসপি করে। জ্যোতির্ময় রায়কে বিধাননগর কমিশনারেটে ডিসি করা হয়েছে। শনিবার রাজ্য পুলিশের রদবদলে অন্যতম আলোচ্য নাম সানি রাজ। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গা। ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। ১৬ই জানুয়ারি আলাউদ্দিনের দেহ গ্রামের বাড়ি ফিরতেই বিক্ষোভের আগুনে পুড়ে শুরু করে বেলডাঙ্গা। জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, এমনকি সাংবাদিকদের মারধরের অভিযোগও ওঠে। পরের দিনও একইভাবে উত্তেজনা ছড়িয়েছিল বেলডাঙ্গায়। সেই মুর্শিদাবাদের এসপি সানি রাজ সরিয়ে দায়িত্ব দেওয়া হলো ধৃতিমানকে। তিনি এতদিন ছিল এসএস, সেই পদে পাঠানো হলো সানি রাজকে। ঘটনাচক্রে শনিবারই বেলডাঙ্গার অশান্তির ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। সম্প্রতি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। খবর পেয়ে সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে প্রতীকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তৎকালীন কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত। পুলিশ সূত্রে খবর, সেই দিন তাকে ধাক্কাধাক্কি করা হয়। প্রতীকের বাড়ির উপরে উঠতেও বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও ইডির পাল্টা অভিযোগের তালিকায় নাম ছিল প্রিয়ব্রতের নামও। ঘটনার কয়েকদিন পর সেই প্রিয়ব্রতকে নতুন দায়িত্ব দেওয়া হলো।
আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও এখনও রহস্যের জট পুরোপুরি খোলেনি। দুর্ঘটনার রাতে গুদামে থাকা অন্তত ২৭ জনের খোঁজ মেলেনি। শনিবার পর্যন্ত ঘটনাস্থল থেকে মোট ২৭টি দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। তবে এই দেহাংশগুলি কতজনের তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বারুইপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহাংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে প্রথমে ডিএনএ পরীক্ষা করা হবে, তারপরে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের রক্তের নমুনার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। ডিএনএ ও রক্তের নমুনা মিললে সংশ্লিষ্ট পরিবারের হাতে দেহাংশ তুলে দেওয়া হবে। বারুইপুর জেলার পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানান, যত দ্রুত সম্ভব পুরো প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে। তবে দেহাংশের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় শনাক্তকরণে কিছুটা সময় লাগতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। এদিকে শুক্রবার আনন্দপুরের এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। রাজ্য সরকারও মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। তদন্তে গাফিলতির অভিযোগে শুক্রবারই গ্রেপ্তার করা হয়েছে ওই গুদামের ম্যানেজার মনোরঞ্জন শীট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে। প্রয়াত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি প্রধান অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার শনিবার মুম্বাইয়ের লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে রাজ্যপাল আচার্য দেবব্রত সুনেত্রাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় এনসিপি কর্মী এবং অন্যান্য পদাধিকারীরা প্রয়াত নেতাকে স্মরণ করে অজিত দাদা অমর রহে ধ্বনিতে পুরো সভাকক্ষ মুখরিত করে তোলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনেত্রা পাওয়ারকে অভিনন্দন জানিয়েছেন এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে তার নতুন ভূমিকার জন্য শুভকামনা জানিয়েছেন। উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়াও সুনেত্রা পাওয়ার রাজ্য সরকারের আবগারি ও ক্রীড়া দফতরের দায়িত্বেও থাকবেন। তিনি লিখেছেন, সুনেত্রা পাওয়ার জিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে তার কার্যকাল শুরু করার জন্য শুভেচ্ছা। তিনি এই দায়িত্ব পালনকারী প্রথম মহিলা। আমি নিশ্চিত যে তিনি রাজ্যের মানুষের কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করবেন এবং প্রয়াত অজিত দাদা পাওয়ারের স্বপ্ন পূরণ করবেন। দলীয় সূত্র অনুসারে অর্থ দফতর, যা পূর্বে অজিত পাওয়ারের হাতে ছিল, তা আপাতত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কাছেই থাকবে, কারণ মার্চ মাসে বাজেট অধিবেশন নির্ধারিত রয়েছে। আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আইসিসি টি-20 বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই মেগা টুর্নামেন্টের আগে অজি শিবিরে বড় দুঃসংবাদ। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন তারকা পেসার প্যাট কামিন্স। অস্ট্রেলীয় বোলিং আক্রমণের প্রধান অস্ত্র প্যাট কামিন্স মেরুদণ্ডের চোটের কারণে এই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। কামিন্সের পরিবর্তে ১৫ জনের মূল দলে সুযোগ পেয়েছেন বেন ডুয়ারশুইস। চূড়ান্ত দল ঘোষণার ক্ষেত্রে নির্বাচকরা বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ম্যাট শট। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে ম্যাট রেনশাকে। তবে সবথেকে বড় চমক অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথের বাদ পড়া। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বযুদ্ধে স্মিথকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া, যা ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই মেগা টুর্নামেন্ট অজি বাহিনীকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ। দলে ভারসাম্য বজায় রাখতে পাওয়ার হিটার এবং অভিজ্ঞ বোলারদের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। গ্লেন ম্যাক্সওয়েল, ট্র্যাভিস হেড এবং মার্কাস স্টোইনিসের মতো অভিজ্ঞ অলরাউন্ডাররা দলে থাকায় অস্ট্রেলিয়াকে এবারও শিরোপার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, বেন ডুয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, ম্যাট কুনাম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস টেনিস এবং অ্যাডাম জাম্পা। বিশ্বকাপের আগে কামিন্সের মতো অভিজ্ঞ বোলারদের ছিটকে যাওয়া মার্শ বাহিনীর বোলিং গভীরতাকে কতটা প্রভাবিত করবে, এখন সেটাই দেখার বিষয়।